Bismillahir Rahmanir Rahim. Triangular matrix. Triangular matrix দুই প্রকার। একটি হলো আপার ট্রায়াঙ্গুলার, আর একটি হলো লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার আর একটি হলো লোয়ার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, তার মানে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুই প্রকার, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। এখন চলো আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে সেটা দেখি। খুবই সহজ। আমরা যদি দেখো একটা ম্যাট্রিক্স এক্সাম্পল দিচ্ছি, সাপোজ 3 2 5 0 1 7 0 0 2। এই ম্যাট্রিক্সটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এটা বোঝার উপায় হলো দিস ইজ ডায়াগোনাল এলিমেন্টস। এই ডায়াগোনাল এলিমেন্টস সহ উপরের দিকে আমরা একটি ট্রায়াঙ্গেল প্রডিউস করেছি যার এলিমেন্টস গুলি হলো নন জিরো, আর লোয়ার দিকের অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টের নিচের দিকের এলিমেন্টস গুলি হলো জিরো। সো নিচের দিকের এলিমেন্টস গুলি যদি জিরো হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্থাৎ উপরের দিকে একটি নন জিরো এলিমেন্টস দিয়ে ট্রায়াঙ্গেল প্রডিউস করা হয়েছে। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটা ঠিক তার বিপরীতটা। যেমন 2 1 2 0 0 3 1 0 5 4 7. This is known as lower triangular matrix. অর্থাৎ দেখো ডায়াগোনাল এলিমেন্টস সহ নিচের দিকে নন জিরো এলিমেন্টস গুলি দিয়ে একটি ট্রায়াঙ্গেল প্রডিউস করা হয়েছে। সো এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের উপরের সবগুলি এলিমেন্ট জিরো হয়, আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টের নিচের দিকের সবগুলি এলিমেন্ট জিরো হয়। আমরা কি বুঝতে পেরেছি? এই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আরেকটি নাম হলো ইসিলন ফর্ম। সো আমরা যে কোনো ম্যাট্রিক্সকে এই আপার ট্রায়াঙ্গুলার অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করতে পারি। যেমন একটা ছোট্ট প্রশ্ন, যে মাইক্রোফোনটা বন্ধ করে দাও। এক্সপ্রেস দ্য ম্যাট্রিক্স সাপোজ 1 2 1 -1 2 1 2 1 -1. Express the matrix into upper triangular form. এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার ফর্মে এক্সপ্রেস করো অথবা ট্রান্সফার করো। এটাকে ট্রান্সফারও লিখতে পারি। ট্রান্সফার দিস ম্যাট্রিক্স ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। এটা উল্টাটাও হতে পারে, লোয়ার ট্রায়াঙ্গুলার হতে পারে। তবে আমরা পুরো লিনিয়ার অ্যালজেব্রায় যে কোনো ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলারই ট্রান্সফার করব। লোয়ার ট্রায়াঙ্গুলার জাস্ট ডেফিনিশনের জন্য দেখালাম, তাহলে কিভাবে ট্রান্সফার করে সেই জিনিসটা দেখো। প্রথমে ম্যাট্রিক্সটা লিখে নিব। সাপোজ 1 2 1
then -1 2 1 2 1 -1। এই ম্যাট্রিক্সটাকে আমাদের আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করতে হবে। আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করা মানেই হলো এই দুটি এলিমেন্ট এবং এই এলিমেন্ট, এই তিনটা উপাদান আমাদের কি করতে হবে? জিরো করতে হবে। কথা কি বুঝে আসছে? কেন জিরো করতে হবে? বিকজ আপার ট্রায়াঙ্গুলারের ডেফিনিশন অনুযায়ী ডায়াগোনাল এলিমেন্টের নিচের দিকের এলিমেন্টগুলি জিরো থাকে। আচ্ছা, এখন হাউ উই ট্রান্সফার দিস এলিমেন্টস ইনটু জিরো, দেয়ার ইজ এ রুল। একটি রুল আছে, এমনি এমনি জিরো করা যায় না। সেটা হলো ফার্স্ট কলামের এই দুটি উপাদান জিরো করতে হলে এই কলাম বরাবর যে ডায়াগোনাল এলিমেন্ট আছে সেই ডায়াগোনাল এলিমেন্টটা হলো 1। এই ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে এই দুটাকে জিরো করতে হবে। আমি আবার বলছি, এই দুটি এলিমেন্টকে জিরো করতে হলে এই কলামের মধ্যে ডায়াগোনাল এলিমেন্ট কোনটা সেটা খুঁজে বের করতে হবে। এটা হলো ডায়াগোনাল এলিমেন্ট। দ্বিতীয় কলামের ডায়াগোনাল এলিমেন্ট হলো এটা, তৃতীয় কলামের ডায়াগোনাল এলিমেন্ট হলো এটা। অর্থাৎ আমরা গত ক্লাসে শিখেছি দিস আর দ্য ডায়াগোনাল এলিমেন্টস। তাহলে আমাদের কাজ হলো এই 1 এর সাপেক্ষে এই দুটাকে জিরো করা ইউজিং রো অপারেশন। আর রো অপারেশনের মাধ্যমে আমরা যখন কাজ করব তখন একটি ইকুইভ্যালেন্ট সাইন দিব। দিস ইজ নোন এজ ইকুইভ্যালেন্ট সাইন, নট ইকুয়াল, সমতুল্য, একটা ঢেউয়ের মতো বা সাইনোসয়েডাল কার্ভের মতো। এবার আমাদের প্রথম কাজ হলো আমরা ফার্স্ট রোটা ফিক্সড করে নিব। সাপোজ 1 2 1 1 2 1। আমাদের কাজ কি যেন বলেছিলাম? এই 1 এর সাপেক্ষে -1 কে জিরো করব, আবার এই 1 এর সাপেক্ষে 2 কে জিরো করব। আচ্ছা, কিভাবে এই দুটাকে জিরো করা যায়? এই -1 কে কিভাবে জিরো করা যায় এই 1 এর সাপেক্ষে? কে বলবে? যোগ করলে স্যার, যোগ করলে জিরো করা যায়। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা জানি গত ক্লাসে শিখিয়েছি এই রোটাকে বলা হয়, এই রোটার নাম হলো R1, এই রোটার নাম হলো R2, এই রো এর নাম কি? R3। গত ক্লাসে শিখিয়েছি। আচ্ছা, এখন আমাদের অপারেশনটা হলো, আমাদের ইচ্ছা R1 + R2 জিরো করা, অর্থাৎ এর সাথে এর যোগ করব। এইটা মানে হলো R1 আর এটা মানে হলো R2। আর আমাদের স্কেলটা কি? স্কেল হলো R2 ড্যাশ, ড্যাশ মানে অপারেটেড রো। নতুন যে রো হবে তার নাম হবে R2 ড্যাশ, দ্বিতীয় রো হিসাবে। আর কাজটা কি? R1 + R2, R1 + R2। R1 মানে হলো এই রোটা মানে এই 1, R2 মানে হলো এই পুরো রোটা মানে -1। তাহলে এই দুটি এখন যোগ করব। তাহলে এই দুটি যদি যোগ করি তাহলে কত আসে? 0। এই যোগটা যে শুধু এই দুইটার মধ্যে করব সেটা না, কিন্তু এই যোগ সবগুলি উপাদানের সাথেই করতে হবে, সবগুলি ভুক্তির সাথেই করতে হবে। তাহলে এই দুইটা যোগ করলে কত হয়? হ্যাঁ, 2 আর 2 যোগ করলে হয় 4, 1 এবং 1 যোগ করলে হয় 2। আচ্ছা, এই হলো আমাদের -1 কে এই 1 এর সাপেক্ষে জিরো করা। এখন আমাদের জিরো করতে হবে 2 কে 1 এর সাপেক্ষে, অর্থাৎ R3 ড্যাশ। আমরা কিভাবে জিরো করতে পারি সেটা হলো, দেখো 2R1 - R3, অর্থাৎ এটাকে 2 দ্বারা গুণ করব তাহলে হবে 2, তারপর এটা বিয়োগ করব। এর নাম হলো R3 আর এর নাম হলো R1, এই জন্য একে 2 দ্বারা গুণ করব, দ্যাট ইজ 2R1 - R2। তাহলে 2 - 2 রেজাল্ট কত হয়? 0। এবার এই 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 4 - 1 রেজাল্ট হলো 3। এবার 1 কে 2 দ্বারা গুণ করলে হয় 2, 2 - - +1, তাহলে সেটাও হচ্ছে 3।
আমাদের ডায়াগোনাল আপার ট্রায়াঙ্গুলার করার জন্য প্রথমে এই দুটো এলিমেন্ট জিরো করতে হবে। কার সাপেক্ষে? ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে। এবার রিডিউসড ম্যাট্রিক্স এসেছে এটা। এখন উপরেরটার আর কোনো কাজ নাই, এবার দ্বিতীয়টার কাজ। সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো আমাদের 4। এই 4 এর সাপেক্ষে আমাদের জিরো করতে হবে এই 3 কে। কথা কি বুঝে আসছে? এখন কিন্তু আর এই 1 নাই, 1 চেঞ্জ হয়ে এটা 3 হয়েছে। এই 4 এর সাপেক্ষে এই 3 কে আমাদের জিরো করতে হবে। তাহলে অপারেশনটা কি? 4 মানে দ্বিতীয় রো, প্রথম রো কিছুই করব না, দ্বিতীয় রো কিছু করব না, শুধু একটি অপারেশন করব। সেই জন্য আমাদের প্রথম দুইটা ফিক্সড রেখে দিব, 1 2 1, তারপরে 0 4 2, এই দুটি ফিক্সড। আমাদের কাজ হবে এর মধ্যে। তাহলে অপারেশনটা কি হবে, কিভাবে এই 3 কে জিরো করতে পারি? কেউ কি আমাকে হেল্প করবে? 3r2 3r2 minus very good, 4r3 very good 3r2 minus 4r3, অর্থাৎ 4 দ্বারা এটাকে গুণ, এটাকে 3 দ্বারা, তাহলে 12 বিয়োগ 12 0 হবে। এইটা বুঝে গেলেই তোমার কাজ শেষ। ঠিক আছে, এবার আসো, এবার এদিকে হিসাবটা কিন্তু 0 এর সাথে 0 এর হিসাব হবে, যেহেতু সবই 0, অতএব এর রেজাল্ট 0ই আসবে। তাহলে এটা 3 দ্বারা, এটা 4 দ্বারা, এটাও 0 আসছে। এটা 3 দ্বারা, তাহলে 3 দুগুণে 6, আর এটা হলো 4 দ্বারা 6 মাইনাস 12, তাহলে হলো -6। আমার যে প্রশ্নটা ছিল এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করা, আমি কিন্তু আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করে ফেলছি। এই যে নিয়ম মেনে কিন্তু করেছি, নিয়ম ছাড়া করিনি, এমনি এমনি জিরো করে দেইনি। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। আর এই অপারেশনটা যদি আজকে একজন সঠিক বলেছো, সবাই বলতে হবে, তাহলে বোঝা যাবে যে তুমি ম্যাট্রিক্স অপারেশন বুঝতেছো। ঠিক আছে, এই হলো আপার ট্রায়াঙ্গুলার ফর্ম, এবং আমরা ডেফিনিশন দিয়ে একটা কিভাবে ম্যাথমেটিক্যালি করতে হয় দেখালাম, আমরা আরো দেখাবো। চলো আমাদের পরবর্তী ডেফিনিশনটাতে যাই। আজকের ডেফিনিশন গুলি একটু বড় বড়। নেক্সট ডেফিনিশন, অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স, এই অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে হলেও স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এটা লাস্ট ক্লাসে বলেছিলাম এরকম, যে ম্যাট্রিক্স গুলির স্কয়ার লাগে সেই নামটা আমি সাথে সাথে দিয়েছিলাম। একটি ম্যাট্রিক্সকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি এ একটি স্কয়ার ম্যাট্রিক্স, এই এ স্কয়ার ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল বলা হবে যদি ইফ এ ট্রান্সপোজ is equals to I, then A is orthogonal. তার মানে কি, কোন একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই দুটার গুণফল যদি I হয়, I মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স। আমরা গত ক্লাসে শিখেছি এই দুটির গুণফল যদি I হয়, তাহলে এ কে বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। এটা আমরা মনে রাখব। আর এর সাথে ছোট্ট আরেকটা ডেফিনিশন আছে, সেটাকে বলা হয় প্রপার ম্যাট্রিক্স। এটাও কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে ডেফিনিশন গুলি দেওয়ার চেষ্টা করছি। প্রপার ম্যাট্রিক্স হবে ইফ ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 1, কোন একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 1 হয়, দেন এ ইজ প্রপার।
তার মানে কি, যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 1 হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো কি আমরা, প্রপার ম্যাট্রিক্স। আর এখানে কি শিখলাম, আর সেই ম্যাট্রিক্সটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, স্কোয়ার ছাড়া ডিটারমিনেন্ট হয় না। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি, একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাদের গুণফল যদি আই হয় তাহলে ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হয়। অ্যানাদার ডেফিনিশন, সেটা হলো কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্স, conjugate matrix consisting using complex number, কমপ্লেক্স নাম্বার দিয়ে কনজুগেট ম্যাট্রিক্স প্রডিউস করতে হয়। যেমন আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা মনে করো 2 মাইনাস আই, 5, এবার 2i, তারপরে মনে করো 3i, 4 প্লাস 2i, এবং সাপোজ 1 মাইনাস আই, 2 প্লাস 3i, 5 মাইনাস আই, এবং অনলি 2i, একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সের এলিমেন্টস গুলি হলো কমপ্লেক্স এলিমেন্ট। এখন এই 5 কিন্তু কমপ্লেক্স নাম্বার, 5 ও আমাদের কমপ্লেক্স নাম্বার, বিকজ 5 ক্যান বি রিটেন এজ লাইক দিস, 5 is equals to 5 plus 0 into i। আবার 2i এইটাও কমপ্লেক্স নাম্বার, সেটা কি 0 প্লাস 2i, তার রিয়েল পার্ট হলো 0, যেমন 5 এর ইমাজিনারি পার্ট 0। এবার কনজুগেট ম্যাট্রিক্স বলতে বোঝানো হয় এ বার। আমরা যদি এ কে এভাবে ডিফাইন করি তাহলে তার কনজুগেট হবে that is conjugate of a is a bar, a bar, আর যে এলিমেন্টস গুলি আছে তার কনজুগেট এলিমেন্ট বসবে, অর্থাৎ a প্লাস ib এর কনজুগেট হলো a মাইনাস ib। এটা মনে রাখলেই হবে, a প্লাস ib এর কনজুগেট a মাইনাস ib, তাহলে a মাইনাস ib এর কনজুগেট হবে a প্লাস ib, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমরা লিখে ফেলি ম্যাট্রিক্সটা, কনজুগেট ম্যাট্রিক্সটা। 2 মাইনাস i, এটা হবে 2 প্লাস i, 5, তাহলে 5 এর বেলায় 5 প্লাস 0i, তাহলে হবে 5 মাইনাস 0i, দ্যাট ইজ 5, 5ই থাকবে। আর হলো 2i, তাহলে 2i কে লেখা যায় 0 প্লাস 2i, তার কনজুগেট হবে 0 মাইনাস 2i, এটা কত হবে মাইনাস 2i। এইভাবে 3i, এটা হবে মাইনাস 3i, 4 মাইনাস 2i, এটা হবে 1 প্লাস i, এটা হবে 2 মাইনাস 3i, এটা হবে 5 প্লাস i এবং মাইনাস 2i। তাহলে আমরা বুঝতে পেরেছি কনজুগেট ম্যাট্রিক্স কাকে বলে, অর্থাৎ এলিমেন্টস গুলির কনজুগেট হবে শুধুমাত্র, আর রিয়েল পার্ট হলে রিয়েলটা রিয়েলি থেকে যায়, আর ইমাজিনারি হলে সেটার আগে একটি মাইনাস আসে। তো আমরা এতক্ষণ শিখলাম আরো একটি ম্যাট্রিক্স, নাম হলো তার কনজুগেট ম্যাট্রিক্স। আচ্ছা, যারা আইডি লিখতেছো, আমি জানি না কেন তোমরা আইডি লিখতেছো, অ্যাটেন্ডেন্সের সময় এই আইডি কাউন্ট করা হবে না, ঠিক আছে? ক্লাস করতে হবে, ফুল ক্লাস করতে হবে, এমবি ফুলফিল রেখেই ক্লাস করতে হবে। তাহলে আমরা শিখলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ক্লাসে আছি কিন্তু স্যার আমার নেট স্টেবল না, তো দেখা যাচ্ছে প্রেজেন্টের টাইমে যদি মিস হয়ে যায় এইভাবে প্রেজেন্ট দেওয়া হয় না, এখানে লিখলে প্রেজেন্ট দেওয়া হয় না, বন্ধুর মাধ্যমেও প্রেজেন্ট দেওয়া হয় না, পুরো ক্লাস করতে হবে,
তারপরে প্রেজেন্টের সময় থাকতে হবে। তারপরে যদি না থাকতে পারো, তা না থাকতে পারলে ইন কেস অফ এনি ইমার্জেন্সি সিচুয়েশন, সেই ক্ষেত্রে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার কেন থাকতে পারোনি, কি প্রবলেমের কারণে, সেইটা ক্লাসের শিডিউল টাইমের মধ্যে, যেমন আমাদের ক্লাসটা শেষ হবে 5:10, তাই না? ওই 5:10 মধ্যে তুমি নকডাউন করতে হবে, রিপোর্ট করতে হবে, স্যার আমি পুরো সময় ক্লাসে ছিলাম, কিন্তু স্যার নেটওয়ার্কের কারণে আমি ইয়েস স্যার বলতে পারিনি, ওই সময় নেটটা চলে গিয়েছিল, ব্যাটারি চলে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এটা তুমি হোয়াটসঅ্যাপে নক করতে হবে ওই সময়। বন্ধু বলে দিল যে স্যার ও ছিল, ওইটা অ্যাটেন্ডেন্স হবে না, তুমি নক করবে। এর মানে একদিন 2 দিন তুমি প্রতিদিনই নক করলে তাহলে তোমাকে কিন্তু তুমি বলবে স্যার আমি দেখাবো তোমাকে, দেখো গত 15টা লেকচারে তো তুমি ওইভাবে ইয়েস স্যার বলেছো, হোয়াট ইজ ইউর প্রবলেম? তখন তুমি আইডেন্টিফাই করবে। আর মাঝে মধ্যে তোমার প্রবলেম হতে পারে, সেটা আমারও প্রবলেম হতে পারে, সেই জন্য তোমাদের অ্যাটেন্ডেন্সের একটা বিকল্প ব্যবস্থা আমি রেখেছি। আমি আবারও বলছি, সেটা হলো পুরো ক্লাস করবে। ইন কেস অফ এনি সিচুয়েশন তুমি যদি অ্যাটেন্ডেন্সের সময় ইয়েস স্যার না বলতে পারো, তাহলে তো অ্যাবসেন্ট হয়ে যাবে। এখন তুমি জানো ইয়েস স্যার বলেছো কিনা, তখন তুমি কি করবে, উইদিন দ্য ক্লাস পিরিয়ডের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি কজটা লিখবে, স্যার এইমাত্র আমার এই সেই ঘটনা ঘটেছে, যার ফলে আমি দিতে পারিনি, প্লিজ কনসিডার মাই টুডেস অ্যাটেন্ডেন্স। এখন আমি সেটা ওইখান থেকে দেখে দিব, কিন্তু ক্লাস শেষ হলো 5:10 আর তুমি দিয়েছো রাত 10টায়, হবে না। ঠিক 5:10 মধ্যেই তোমাকে রিপোর্ট করতে হবে, তাহলে আমি ধরে নিব যে হ্যাঁ তুমি ক্লাসের সাথে ছিলা, হয়তোবা তোমার অ্যাটেন্ডেন্সটা দিতে পারোনি। ঠিক আছে, তুমি রাত 7টা বাজে দিয়ে দিলা স্যার আমি তো ছিলাম, এটা কাউন্ট হবে না। পরের দিন বললা স্যার গত ক্লাসে আমি উপস্থিত ছিলাম, কাউন্ট হবে না। কখন কাউন্ট হবে? অনলাইন টাইম যতক্ষণ থাকবে 5:10 আমাদের, এই 10-এর মধ্যে ইয়েস স্যার না বলতে পারলে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও যদি না পারো মোবাইলে ডাইরেক্ট ফোন দিয়ে আমাকে কনফার্ম করবে। 2টা পদ্ধতি আছে, তোমার একেবারে ডাটা নাই কিছুই নাই, আবার ফোনে আমাকে জানাবে। এই 2 ভাবে তুমি দিতে পারো, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার চেষ্টা করবে কজ সহ, আর এটা কিন্তু সবাই দেখতে পাবে। এতে করে যে সত্যি সত্যি প্রবলেম হয় সে তার কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে অনেকে প্রতিদিনই যদি এইভাবে দেয় তোমরাই ধরে ফেলবে স্যার ও তো সবসময় এইভাবেই দিচ্ছে, তার মানে আসলে হি ইজ নট এ রেগুলার স্টুডেন্ট ইন দিস ক্লাস। আশা করি অ্যাটেন্ডেন্স নিয়ে আর প্রশ্ন করবে না। আর ক্লাসে যে কোনো সময় সমস্যা হতেই পারে, এটা আমরা উপেক্ষা করি সবসময়। তোমার কাজ করতেছো কিনা, লেখাপড়া করতেছো কিনা, সেটি আমি ইভালুয়েট করি। আচ্ছা, আমি এতক্ষণ ডেফিনিশন পড়াচ্ছিলাম, সর্বশেষ পড়িয়েছি কনজুগেট ম্যাট্রিক্স, তার আগে পড়িয়েছি অর্থোগোনাল ম্যাট্রিক্স, গত ক্লাসে পড়িয়েছিলাম সিঙ্গুলার ম্যাট্রিক্স, ইত্যাদি ইত্যাদি আমরা পড়িয়েছি। ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সও পড়িয়েছি। এখন আমরা আরো ছোট ছোট 4টা-5টা ডেফিনিশন শিখবো একটা ম্যাট্রিক্স দিয়ে। যেমন এতক্ষণ যা শিখেছি তা থেকে একটা ছোট্ট একটা অঙ্ক দিই। হ্যাঁ বলো। কনজুগেট ম্যাট্রিক্সে শুধু ওই যে রিয়েল নাম্বার গুলোর চিহ্ন পরিবর্তন হবে না, যেগুলো কাল্পনিক কমপ্লেক্স নাম্বার সেগুলোরই চিহ্ন পরিবর্তন হবে। জি 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 জি। যেমন একটা ছোট্ট একটা অঙ্ক, যে ইফ x3 2 2x 2 - x এবং 5 এত বিয়ে প্রপার ম্যাট্রিক্স, দেন x equals to what? এই ম্যাট্রিক্সটা একটি প্রপার ম্যাট্রিক্স, তাহলে x এর মান কত? খেয়াল করেছো? কিছুক্ষণ আগে ডেফিনিশনে বলেছি, যদি ডিটারমিনেন্ট অফ a সমান 1 হয়, দেন
এ ইজ প্রপার, তাই না? তার মানে তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? 1। এই ম্যাট্রিক্স 1 স্যার। ডিটারমিনেন্ট ভ্যালু 1 হবে। সেখান থেকে আমরা ক্যালকুলেশনটা বের করব। লেট a equals to this, আমরা ধরে নিলাম যে x 3 2 minus x and 5. So a is proper if determinant of a equals to 1. তার determinant of a কিভাবে করা হয়? x 3 2 minus x 5 এর ডিটারমিনেন্ট সাইন দিতে হবে, ম্যাট্রিক্স সাইন দিলে হবে না, এত সমান 1। এবার ক্যালকুলেশন করো, 5x মাইনাস কোনাকুনি গুণ করলে হয় 6 মাইনাস মাইনাস প্লাস মাইনাস 6 মাইনাস মাইনাস প্লাস 3x is equals to 1। তাহলে 5 আর 3 এ 8, সুতরাং এখান থেকে x সমান আমরা পাচ্ছি মাইনাস, এটা তো পক্ষান্তর করলে হয় 7, তাহলে 7/8। তাহলে প্রশ্নটা ছিল এই ম্যাট্রিক্সটা যদি প্রপার ম্যাট্রিক্স হয় তাহলে কে x এর মান কত? তাহলে প্রপার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেলাম x এর মান 7/8। অর্থাৎ তুমি x এর মান 7/8 বসাও, বসিয়ে দেখবা তার ডিটারমিনেন্ট হলো 1 হবে। আশা করি ডেফিনিশনটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট ডেফিনিশন দিচ্ছি। ছোট ছোট অঙ্ক দিয়ে আমরা ডেফিনিশন গুলি ক্লারিফাই করব। if two x minus y 7 5 3 9 7 twice x plus 3 এবং 5 এত বিএ সিমেট্রিক। আচ্ছা, এটা হলো y নট x, twice x plus y, এত বিএ সিমেট্রিক, দেন xy সমান কত? প্রশ্নটা কি বুঝতে পেরেছো? এই ম্যাট্রিক্সটা হলো একটি সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি সিমেট্রিক হয় তাহলে xy এর মান কত? ডেফিনিশনটা আমাদের জানতে হবে, গত ক্লাসে সিমেট্রিক করিয়েছিলাম। সিমেট্রিক মানে হলো, আমরা বলেছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্সে ঠিক ডায়াগোনাল এলিমেন্টের বিপরীত দিকের এলিমেন্ট পরস্পর সমান। যেমন যেহেতু ম্যাট্রিক্সটা সিমেট্রিক, তাই আমরা লিখতে পারি এখান থেকে সিন্স the given matrix is a symmetric, then x minus y সমান 5, x minus y সমান 5, আবার 7 সমান 7, তো 7 সমান 7 এখান থেকে কোনো ইনফরমেশন আমরা পাবো না। আবার twice x plus y সমান 9, twice x plus y সমান 9, এটা আরেকটা। আর বাকি তো ঠিকই আছে, 2 সমান 2, 3 সমান 3, 5 সমান 5, x minus y সমান 5, আর 7 সমান 7, আর 9 সমান 2x plus y। এখন এই দুটো সমাধান করব, কত হয় সমাধান করে বের করো তো দেখি। তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো সমাধান করার জন্য, ঠিক আছে? কত হয় স্যার 19/2। আচ্ছা, আমি ক্যালকুলেশন করে x এর মান পেলাম, আমারটা যদি ভুল হয় হতেও পারে, 14/3, আর y এর মান পেলাম -1/3। দেখো তো আমার সাথে কারো কি মিল আছে কিনা?
স্যার এটা ঠিক হ্যাঁ? আছে 2 1 9 ঠিক আছে। এটাই স্যার তাহলে এক্স আর ওয়াই এর এই মানের জন্য আমাদের এই ম্যাট্রিক্সটা সত্যি সত্যি কিন্তু সিমেট্রিক। ক্লিয়ার? আশা করি তোমরা এই ডেফিনিশনটাও বুঝতে পেরেছো। Let A equals to 2 3 1 1 minus 1 2 then 4 3 1 be a square matrix. এই স্কয়ার ম্যাট্রিক্স আমরা একটা কনসিডার করে নিলাম 2 3 1 1 minus 1 2 4 3 1 ভেরি গুড। তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করব আমরা। এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট অফ এ বের করব 2 3 1 1 minus 1 2 4 3 1। আমরা যখন ডিটারমিনেন্ট বের করব তখন কিন্তু ডিটারমিনেন্ট সাইন দিতে হবে, ভুলে ম্যাট্রিক্স সাইন দিলে অঙ্ক হবে না। এখন ডিটারমিনেন্ট এক্সপানশন গত ক্লাসে দেখিয়েছিলাম, আজকেও আবার দেখাচ্ছি। আজকে একটু সংক্ষিপ্ত। 2 দিয়ে যখন ক্যালকুলেশন করব এই কলাম এই রো বাদ এই চারটা উপাদান 1 minus 1 হয় -1 -6। এবার -3 ইনটু এই 3 এর সাপেক্ষে তার আগে একটি মাইনাস বলবে, এই দুটো আর এই দুটো 1 -8 1 -8 তারপরে +1 তাহলে হবে 3 + 4 3 + 4। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা আসতেছে কত দেখো, এটা হয় -7 2 দিয়ে গুণ করলে হয় -14, এটা হয় -7 3 দিয়ে গুণ করলে হয় 21 14 আর 21 তাহলে হয় 7 7 আর 7 7 এর সাথে কত হয় 14। আমরা এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু পেয়েছি 14। আমার কাছে একটা ওল্ড ভার্সনের একটি ক্যালকুলেটর আছে, নিউ ভার্সনের ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। এটা দিয়েও কিন্তু আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু ঠিক আছে কিনা জাস্টিফাই করতে পারি। তো তোমরা ইউটিউবে ভিডিও দেখে নিবা কিভাবে এই ক্যালকুলেটরে ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা হয়। আশা করি ভিডিও দেখলে পারবে। আর খুবই সহজ, আমার কাছে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইকুয়েশন ম্যাট্রিক্স ভেক্টর। তাহলে বরাবর 2 আমরা ম্যাট্রিক্স মোডে চলে গেলাম। তারপরে একটা ম্যাট্রিক্সের জন্য আমরা ডাইমেনশন ক্লিয়ার করব, এটা একটু জটিল কিসিমের কিন্তু তোমরা দেখে নিবে। দেন আমরা ডাটা লোড দিব, a11 মানে 2 2 দেন a12 মানে 3 তারপরে হলো 1, এইভাবে আমরা 1 -1 2 4 অনেকে পারো আমি জানি এবং 1। সো ডাটা লোড দিয়ে ফেললাম। এখন আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করব। আর ডিটারমিনেন্ট ভ্যালু বের করার জন্য এই যে ডিটারমিনেন্ট সাইন আছে 1, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, আর এ ম্যাট্রিক্স হলো এই যে ডিটারমিনেন্ট অফ এ। ক্যালকুলেটর করে দেখতে পেলাম আমরা রেজাল্ট পেলাম 14, অর্থাৎ আমাদের এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 14 আমি ক্যালকুলেটর করে বের করলাম। তোমরা ইউটিউবে দেখে নিবা কিভাবে ক্যালকুলেটরে ম্যাট্রিক্স অপারেশন করা হয়, হাউ টু ক্যালকুলেট ম্যাট্রিক্স অপারেশন ইউজিং ক্যালকুলেটর। তোমরা বাংলায় পাবা, বাংলায় দেখে নিও বা ইংলিশ দেখে নিও। আচ্ছা, আমি একটি ম্যাট্রিক্স নিলাম, তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করেছি which is not equals to 0। আমরা শিখেছি কোন একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় সিঙ্গুলার,
কোন একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি হয় 0 তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিঙ্গুলার। এই ক্ষেত্রে আমরা বলতে পারি A is a non singular matrix. Therefore, since determinant of A is not 0, then A is a non singular matrix. মানে কি, এই ম্যাট্রিক্সটা যদি 0 হয়ে যাইতো ডিটারমিনেন্ট গুলো, তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে বলতাম সিঙ্গুলার ম্যাট্রিক্স। যেহেতু 0 নয়, তাই আমরা এই ম্যাট্রিক্সকে বলবো একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য আছে, এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা ইনভার্সিবল, ইনভার্স করা যাবে। আর যদি ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যায়, তাহলে যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 সেই ম্যাট্রিক্সটা ইনভার্সিবল নয়, অর্থাৎ ইনভার্স করা যাবে না। আমি আবার বলছি যে ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো হয় তাহলে ইনভার্স করা যোগ্য, আর যদি 0 হয়ে যায় ইনভার্স করা যাবে না। এক কথা মনে রাখবো, আমি মূলত এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করব। যে পদ্ধতিতে ইনভার্স বের করব সেটা 5 স্টেপস মেথড বলা হয়। 5 স্টেপস মেথডের প্রথমটা হলো ডিটারমিনেন্ট বের করা। আমি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করেছি। দ্বিতীয় স্টেপ, মাইনর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের একটি মাইনর ম্যাট্রিক্স বের করতে হবে। মাইনর ম্যাট্রিক্সটা বের করা একটু ডিফিকাল্ট, তবে খেয়াল রাখলে কঠিন কিছু না। এ ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এ লোয়ার সাফিক্স এম, এ লোয়ার সাফিক্স এম। আচ্ছা, মাইনর ম্যাট্রিক্সের উপাদানগুলি কি কি? 3টি উপাদান আমাদের অলরেডি করা আছে। 9টি উপাদানের মধ্যে 3টি উপাদান করা আছে। কি কি? প্রথম উপাদানটা হলো এইটা, এটা আমরা এখানে বসিয়ে দিব। কত? -7। দ্বিতীয় উপাদান হবে এটা, এটা কত আসছে? 1 - 8 - 7। তৃতীয় উপাদান 3 + 4 7। তার মানে আমরা 3টি উপাদান অলরেডি আগেই করে রেখেছি। আচ্ছা, -7টা কিভাবে যেন পেয়েছিলাম? এই 2 এর সাপেক্ষে এই 4টা দিয়ে। আবার এই -7 পেয়েছিলাম এই 3 এর সাপেক্ষে ওই বাকি 4টা দিয়ে। আর এই 7টা পেয়েছিলাম এই 1 এর সাপেক্ষে। ঠিক অনুরূপ ভাবে ফার্স্ট রো বরাবর হিসাব করে এটা পেয়েছিলাম। এখন আমরা সেকেন্ড রো বরাবর হিসাব করব। সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট হলো 2। 2 এর সাপেক্ষে যখন আমরা হিসাবটা করব, তখন হিসাবটা হবে এই রো বরাবর একটা মনে মনে দাগ কাটবো। আমরা 2 বরাবর একটা মনে মনে দাগ কাটলাম। আবার এই কলাম বরাবর একটা দাগ কাটলাম। দাগ কাটার পরে দেখো দাগ পড়েনি কি কোনগুলির মধ্যে, সেটা হিসাবটা করে নেই। এই তাহলে আমাদের বাকি থাকে 3 1 3 1। তাহলে 3 × 1 3 আর 3 × 1 3। 3 থেকে 3 বাদ দিলে কত হয়? 0। এই হলো 0। বুঝাতে পেরেছি? সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট এর সাপেক্ষে আমরা বিস্তার করেছি। এই 1 এর সাপেক্ষে যখন বিস্তার করেছি তখন 3 1 3 1 নিয়েছি, তাহলে 3 - 3 0। এবার আমরা যখন বিস্তার করব -1 এর সাপেক্ষে, তখন হিসাবটা কি হবে? হিসাবটা কিন্তু ঘুরে যাবে। -1 এর সাপেক্ষে হিসাবটা কেমন হবে দেখো, কে পারবে বলো? 4টা তো করলাম। -2 হবে। তাহলে -1 এর সাপেক্ষে মনে মনে দাগ কাটো, তাহলে 2 - 4 -2 হবে। ভেরি গুড, বুঝতে পেরেছো? আর এই 2 এর সাপেক্ষে হিসাব করলে হবে 6 - 12 -6। এবার 4 এর সাপেক্ষে হিসাব করলে হবে 6 + 1 7। 3 এর সাপেক্ষে হিসাব করলে হবে 4 - 1 3।
4 minus 1 3 আর 1 এর সাপেক্ষে হিসাব করলে হবে -2 -3 -5। আসলে আমরা এই 9টা উপাদান লিখেছি, 9 বার অপারেশন করা লেগেছে, 9টা কাজ করতে হয়েছে। সেই কাজগুলি আমরা ব্রেনে করেছি, মেমোরি থেকেই কিন্তু ক্যালকুলেশন গুলি নিয়ে আসছি। প্রথম 3টা এখানে দেখিয়েছি, কিন্তু সেটাও আমরা মেমোরি থেকে নিয়ে আসতে পারি। দিস ইজ নোন এজ মাইনর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্স, অর্থাৎ ইনভার্স করার দ্বিতীয় স্টেপ সম্পন্ন করলাম। তৃতীয় স্টেপ হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স কে রিপ্রেজেন্ট করা হয় এ সি দ্বারা। এ লোয়ার সাফিক্স সি, লোয়ার সাফিক্স সি। তাহলে এটা আসলে মাইনর ম্যাট্রিক্স থেকেই লিখতে হয়। সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সন হলো প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস। তবে রোটেট করাতে হবে এমন ভাবে তোমার কলমটা উঠবে না। যেমন তুমি ট্রাভেল করতে পারো এইভাবে, 7 থেকে 0-তে আসবো, 0 থেকে 7-এ আসবো, এই 7 থেকে 2-তে যেতে পারবো না, এই 7 থেকে 3-তে আসতে পারবো, 3-তে এসে -2-তে যেতে পারবো, -2 থেকে আবার -7-এ, এই 7 থেকে এই 7-এ, 7 থেকে -6, তারপরে -5। আমরা ট্রাভেল করেছি কিভাবে দেখো, আমার আঙ্গুল কিভাবে ঘুরেছে, উপর থেকে নিচে আসার পরে আবার ডানে গেলাম, তারপরে উপরে উঠলাম, আবার ডানে গেলাম, তারপর নিচে গেলাম। এই যে আমরা প্যাটার্ন লক করি না, ঠিক প্যাটার্নের মতো কোনাকুনি হবে না। এখানে নিয়ম হলো কোনাকুনি হয় না। তাহলে নিচে নামবো, ডানে যাব, উপরে যাব, এই একটা পদ্ধতি। অথবা আমরা এখান থেকে প্রথমে ডানে যাব, গিয়ে নিচে নামবো, আবার বামে আসবো, আবার উপরে উঠবো, আবার ডানে যাব। যে কোনো ভাবে আমার সবগুলি ট্রাভেল করতে হবে। তুমি এখানে অনেক পদ্ধতিতে ট্রাভেল করতে পারো, যেমন এখান থেকে এখানে, 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 এই 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 বিভিন্ন ভাবে ট্রাভেল করতে পারো, নো প্রবলেম। ফর্মুলাটা কি? প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস। এটা মনে রাখলেই হবে সংক্ষিপ্ত ভাবে। তাহলে প্রথমটা প্লাস মানে -7 এর সাথে প্লাস ইন্ট্রোডিউস করলে এটা কি হয়? -7ই থাকবে। স্যার এখানে কোনটা জানি বাদ না পড়ে, তাই তো? ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি রাইট। সবগুলিকে ট্রাভেল করতে হবে। তাহলে আমি ট্রাভেল করতে চাচ্ছি, লাল দিয়ে যাইতে চাচ্ছি প্রথম, -7, তারপরে প্রথমটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, দ্বিতীয়টা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তৃতীয়টা প্লাস, তাহলে এটা 7। আমরা যেহেতু এখানে এসেছি, এখান থেকে -2-তে আসতে পারবো না, এখান থেকে অবশ্যই -6-এ আসতে হবে। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস হলে এটা হবে 6, মাইনাসের পরে এটা প্লাস, এটা -2, এটা মাইনাস, শূন্যের আগে মাইনাস দিলে কিন্তু শূন্যই হয়। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 7, এটা প্লাস, এটা মাইনাস, -3, এটা প্লাস, -5। সবগুলি ট্রাভেল করেছি। তুমি যে কোনো ভাবে ক্যালকুলেশন করো মিলবে। দেখো, প্লাস মাইনাস প্লাস, এই যে প্লাস মাইনাস প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তুমি একটু ব্রেন দিয়ে ট্রাভেল করো, যে কোনো উপায়ে নিয়ম মানলে সবকিছু ঠিক আছে। এই হলো আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আমরা ইনভার্স ম্যাট্রিক্সের তৃতীয় ধাপ সম্পন্ন করলাম। কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তার আগের ধাপ ছিল মাইনর ম্যাট্রিক্স, প্রথম ধাপ ছিল তার ডিটারমিনেন্ট ভ্যালু। চতুর্থ ধাপ হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আমার ম্যাট্রিক্সটা এখানে একটু লিখে নেই, 2 3 1, then 1 -1 2, 4 3 1। আচ্ছা, চতুর্থ স্টেপে আমাদের কাজ করতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। নাম্বার 4, এটাকে এডিজে বলা হয়, এডিজে অফ এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, আর সেটা হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, অর্থাৎ এসিটি। আমরা যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করেছি তার ট্রান্সপোজ। তাহলে ট্রান্সপোজ মানে রো কলাম
কলাম রো কত হয় তাহলে 7 -7, তারপরে হবে 7, তারপরে হবে 7, 0 -2 6, 0 -2 6, এবার 7 -3 -5, 7 -3 -5, এই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? সেটা হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। আর ট্রান্সপোজ গত ক্লাসে পড়িয়েছি, অর্থাৎ রোগুলিকে কলামে পরিবর্তন করা অথবা কলামগুলিকে রোতে শিফট করা, একই কথা। লাস্ট নাম্বার 5, ইনভার্স ম্যাট্রিক্স। Inverse of A, that is A to the power -1. ওই একটি ম্যাট্রিক্সের ইনভার্সের ডেফিনিশন কি? ডেফিনিশন হলো অ্যাডজয়েন্ট অফ A ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A। অ্যাডজয়েন্ট অফ A আমরা বের করেছি, আর ডিটারমিনেন্ট A ও বের করে রেখেছি 14। তাহলে বসিয়ে দাও, কত আসে দেখো। ডিটারমিনেন্ট ভ্যালুটা হলো 14, তাই 1/14 আগে লিখে নিলাম, যেহেতু নিচে ডেফিনিশন তাই 1/14। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স -7 0 7 7 -2 -3 7 6 -5, এই হলো ইনভার্স ম্যাট্রিক্স। এখন আমরা এই 14 দ্বারা ফুল 9টা উপাদানকে ভাগ করে দিচ্ছি। যদি ভাগ করে দেই তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি হবে? ম্যাট্রিক্স হবে -1/2, এটা হবে 0, এটা হবে 1/2, এটা হবে 1/2, এটা হবে -1/7, এটা হবে -3/14, এটা হবে 1/2, এটা হবে 3/7, 6 আর 14 3/7, আর এটা হবে -5/14। এই হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। এই ইনভার্স সমান আমরা এটা পেলাম। সুতরাং ইনভার্সটা আবার একটু বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভার্স সমান আমরা কি পেলাম? -1/2, 0, 1/2, 1/2, -1/7, -3/14, 1/2, 3/7, -5/14। আচ্ছা, এবার লাস্ট ওয়ান। একজন বলেছো স্যার এটা আরেকটু বুঝান, আসো আবার বুঝাই। ইনভার্স অফ এ, ম্যাট্রিক্স এর ইনভার্স কে a টু দা পাওয়ার -1 হিসেবে লেখা হয়। আর ডেফিনিশন হলো অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আমি আগেই বলেছি ইনভার্স হতে হলে ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো হতে হবে, নন জিরো না হলে নট ইনভার্সিবল। আচ্ছা, এখন ডিটারমিনেন্ট ভ্যালু আমরা পেয়েছিলাম 14, আর এটা যেহেতু ভাগ আকারে আছে তাই 1/14। আর অ্যাডজয়েন্ট অফ এ এটা উপরে বের করা ছিল, আমরা এতক্ষণ ক্যালকুলেশন করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি, সেটা বসিয়ে দিলাম। আর এই 14 দ্বারা সবগুলো এলিমেন্টকে এখন ভাগ করে দিয়েছি। ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করলে এমনটাই আসে। হ্যাঁ, ভাগ করলে কিছু কাটাকাটি যায়, ছোট হয়, কিছু কাটাকাটি যায় না, যা আছে তা। এই হলো এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স। আমাদের এ ম্যাট্রিক্সটা ছিল এটা, তাই না? এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স পেলাম এটা। আমরা এখন এই ম্যাট্রিক্সটা ঠিক আছে কিনা, অর্থাৎ যে কাজটা করেছি সত্যিই ঠিক আছে কিনা ক্যালকুলেটরে একটু যাচাই করব। এই ক্যালকুলেটরে ম্যাট্রিক্সটা প্রথমে লোড নিব। আমার লোড আছে কিনা একটু টেস্ট করে দেখতে পারি। আমাদের ম্যাট্রিক্সটা লোড করা আছে, কারণ ফার্স্ট এলিমেন্ট ছিল কত 2। ইয়েস, ম্যাট্রিক্সটা লোড করা আছে। অফ করে ফেললেও ম্যাট্রিক্সটা মোড চেঞ্জ না করলে লোড থাকে। এখন আমি বের করব এই ম্যাট্রিক্সের ইনভার্স। আর ইনভার্স বের করতে হলে প্রথমে ওই ম্যাট্রিক্সটা টাইপ করতে হবে, এই ম্যাট্রিক্স এ। আর ইনভার্সের একটা ফাংশন আছে টু দা পাওয়ার -1 ক্যালকুলেটরে।
ক্যালকুলেটরে তোমরা দেখতে পাচ্ছ টু দা পাওয়ার -1 আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই কিন্তু রেজাল্ট দেখাচ্ছে। প্রথম রেজাল্ট দেখাচ্ছে -0.5। এই 0.5 ভ্যালুটা ডেসিমেল থেকে ফ্র্যাকশনে বের করতে হলে -1/2। আমরা দেখতে পাচ্ছি প্রথম রেজাল্টটা পেয়েছি -1/2, ইট ইজ ওকে। দ্বিতীয় রেজাল্টটা পেতে হলে এরো সাইন দিয়ে আমরা যাব। তা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রেজাল্টটা 0, আমাদের দ্বিতীয় রেজাল্টটাও ঠিক আছে। এরো সাইন দিয়ে যাব, তৃতীয় রেজাল্ট হাফ, দ্যাট ইজ 0.5, এটাও ঠিক আছে। এবার এরো সাইন দিয়ে যাব, এরপরেরটা হাফ ঠিক আছে। এরপরে আছে একটা বিশাল একটা ডেসিমাল ভ্যালু, আর এটার ফ্র্যাকশনাল ভ্যালু পেতে হলে আমরা শিফট দিয়ে এবিসি মোডে দিলে -1/7, অর্থাৎ এই -1/7। আমি আশা করি বাকি সবগুলি ঠিক হবে। তোমরা শিখে নিবে কিভাবে ম্যাট্রিক্সের সাপেক্ষে ইনভার্স বের করতে হয়, ক্যালকুলেটর দিয়ে কিভাবে ইনভার্স বের করতে হয়। তাহলে আমরা যে কোনো অঙ্ক করে ক্যালকুলেটরে জাস্টিফাই করতে পারবো আইদার ইট ইজ রং অর রাইট। আমরা পেয়ে গেলাম একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স। একটি থিওরি আছে, এই থিওরামটা আমরা পরবর্তীতে প্রুফ করব। থিওরামটা হলো এই, স্যার এখানে যদি হ্যাঁ, আমরা প্রথমে যে সেভেনের যে তিনটা আছে এগুলো ম্যাট্রিক্স বের করে, এই যে যেমন 14 বেরিয়েছে আগেরটা, এই মানটা যদি 14 সাথে ভাগ করে দিতাম তাহলে কি হইতো? প্রশ্নটা আবার বলো। স্যার এইখানে এই যে আমরা যেটা করছি না, অ্যাডজাস্ট বাই ডিটারমাইন, এখানে অ্যাডজাস্ট যেগুলো আছে এইগুলোরে যদি প্রথমে ম্যাট্রিক্স করতাম তাহলে একটা মান পাইতাম, নির্দিষ্ট একটা মান পাইতাম। মানে একজন ম্যাট্রিক্সকে কি করলে মান পাবে আবার বলো, বুঝিনি। স্যার ম্যাট্রিক্স করলে ক্যালকুলেটরে ও, যেমন একজন 14 ম্যাট্রিক্স পাইছি না স্যার। মানে তুমি বলতে চাচ্ছ আচ্ছা, একজন ম্যাট্রিক্সটা ডিটারমাইন। কি ক্যালকুলেটরে লোড দিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একজন ম্যাট্রিক্সকে ক্যালকুলেটরে লোড দিয়ে 14 দ্বারা ভাগ করে নিবে। হ্যাঁ আসবে, অবশ্যই আসবে। তুমি তো একজনকে লোড দিতে হবে, কিন্তু আমি ক্যালকুলেটরে ডাইরেক্ট ইনভার্স করা শিখিয়েছি, আর ম্যানুয়ালি তোমাকে করতে হবে। আচ্ছা, থিওরামটা হলো ইফ এ ইজ এ স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, then a inverse, a inverse, ইনভার্স লেখা হয় -1 দিয়ে, পাওয়ার -1, a ইনভার্স সমান i। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স, এই দুটার গুণফল হবে ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। মনে থাকবে থিওরামটা হলো ইফ a is a square matrix then a inverse i। যদি ম্যাট্রিক্সটা হয় 3/3 তাহলে এটা হবে i3, যদি হয় 2/2 তাহলে হবে i2, যদি হয় 4/4 তাহলে হবে i4। আমরা আজকের এই ক্লাসে শিখলাম ম্যাট্রিক্সের ইনভার্স বের করা। এখন আমরা কিছু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ শিখব। স্যার থিওরেমটা আরেকবার বলবেন? বুঝিনি। এই যে থিওরেমটা বললেন এটা কি হ্যাঁ, রিডিং পড়ো, তাহলে তুমি কি লেখা আছে পড়ে শোনাও, দেখা যায়। হ্যাঁ, A is a square matrix then A into A inverse equal I। আই, আই কি? আই হলো ইউনিট ম্যাট্রিক্স, আগের ক্লাসে আমরা শিখেছি। এ হলো গিভেন ম্যাট্রিক্স আর এ ইনভার্স হলো প্রাপ্ত ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সের গুণফল হবে আই। এটা আমরা প্রমাণ করব, এই অঙ্কটারই প্রমাণ আমরা করব। তবে আজকে হয়তোবা সময় হবে না প্রুফ করার, কারণ আমরা গুণ এখনো শিখাইনি। ঠিক আছে, প্রথমে যোগ বিয়োগ শিখাবো, তারপরে আমরা গুণ শিখাবো। তবে এই 5টা স্টেপ তো করতে পারবো নাকি? 5টা স্টেপ করতে পারবো না? স্যার এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আরেকবার একটু বলা যাবে স্যার? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হলো, আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করেছিলাম, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স সেটা তো মুছে ফেলছি। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলে তাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ এই আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্সের উপাদান ছিল এরকম -7 0 7,
তারপরে ছিল জি স্যার। হ্যাঁ এইভাবে ছিল, অর্থাৎ রোগুলি কলাম, কলামগুলি রো, অর্থাৎ ট্রান্সপোজ করলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা পেয়ে যাব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি শুরু থেকে আবার বলি 5টা স্টেপ, দেখো বুঝতে পারো কিনা। কোন একটা স্কয়ার ম্যাট্রিক্সের প্রথম বের করেছিলাম ডিটারমিনেন্ট ভ্যালু, দ্যাট শুড বি নন জিরো। দ্বিতীয়ত আমরা বের করেছি মাইনর ম্যাট্রিক্স, এটাই সবচেয়ে কঠিন, কারণ 3/3 হলে 9টা উপাদান করতে হয়, মাইনর ম্যাট্রিক্স। তৃতীয়তে আমরা বের করেছি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তার কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি? কোফ্যাক্টর ম্যাট্রিক্স হলো সবগুলিতে প্রপার সাইন ইউজ করা, প্রথমটাতে পজিটিভ, পরেরটা নেগেটিভ, পরেরটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, কলম উঠানো যাবে না, এইভাবে সবগুলি সেলের মধ্যে ট্রাভেল করতে হবে। এভাবে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে থাকি। তারপরে আমরা বের করেছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ, যা আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম। ট্রান্সপোজ মানে রো কে কলাম, কলামকে রো করা। 5 নম্বরে কি? ইনভার্স। ইনভার্স মানে কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে তার ডিটারমিনেন্ট ভ্যালু দ্বারা ভাগ করা, অর্থাৎ 4 নাম্বার যে রেজাল্ট পাইলাম সেই রেজাল্টকে 1 নাম্বার রেজাল্ট দিয়ে ভাগ করা, এবং এই ভাগটাই আমরা ফাইনালি দেখিয়েছি। আর একটা থিওরাম আছে এ ইনভার্স সমান আই, সেই থিওরামটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। এই 5টা স্টেপ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পারবে। ইনশাআল্লাহ। জি স্যার। আমি তোমাদেরকে আজকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা আশা করি এই উইকে সবাই সাবমিট করবে। আমি হোমওয়ার্কটা দিয়ে নিচ্ছি আগে মনে থাকতে। ছোট্ট ক্লাসে কতটুকু বুঝতে পেরেছো আজকের ক্লাসটা তা বোঝা যাবে এই হোমওয়ার্কের মাধ্যমে। হোমওয়ার্ক 1, আমরা প্রথম একটি হোমওয়ার্ক দিচ্ছি সবার জন্য, সবাই এই হোমওয়ার্কটা করবে। Let a equals to 3 minus 2 5 1 1 star 2 2 1 3। এখানে ম্যাট্রিক্সটাতে একটা উপাদান দেইনি, লেট এত বি এ last digit স্কয়ার ID ম্যাট্রিক্স। আর তোমরা স্টার ধরে নিবে স্টার represents the last digit of ID you right your আরে ভাই স্যারের বলতে দাও না। মোবাইল নাম্বার। মনে করো যে তোমার একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার আছে, কোন মোবাইল নাম্বার? অনেকের 5টা 7টা থাকে, আমি ওই 5টা 7টা না, তোমার কাছে এই তোমার একটা নাম্বার আমার কাছে আছে যেটা দিয়ে আমি তোমাকে পাই, সেই নাম্বারে লাস্ট ডিজিটটা তুমি বসাবে, ঠিক আছে, স্টারের মধ্যে বসিয়ে। তবে মনে রাখবে কাকতালীয় ভাবে আমার ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, এখন এই স্টারের মধ্যে যদি সাপোজ 7 বসাও তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যায়। কথার কথা, আমি জানি না 0 হয় কিনা, যদি এমন হয় তাহলে তুমি রিমার্কে বলে দিবা স্যার যদি ডিটারমিনেন্ট 7 বসায় 0 হয়, তাই আমি কম বা বেশি বসাই নিবা, 7 এর জায়গায় 7 না বসাই 8 বা 6 বসিয়ে নিবা। আমার মনে হয় না 0 থেকে 9 এই 10টা ডিজিট বসালে এটা 0 হবে। আর যদি ইনকেস 0 হয় সেটা তুমি চেঞ্জ করে নিবে, সেই ক্ষেত্রে তোমার এটা ঠিক থাকবে, কোনো একটা ডিজিট চেঞ্জ করে নিবে, সেটা বলে নিবে যে কোনো একটা ডিজিট চেঞ্জ করলে আর 0 হয় না। খুব সহজ জিনিস। আচ্ছা, লেট এত বি এ স্কয়ার ম্যাট্রিক্স স্টার রিপ্রেজেন্টস দ্য লাস্ট ডিজিট অফ ইওর মোবাইল নাম্বার। হ্যাঁ, কোশ্চেনটা হলো ক্যালকুলেট এ ইনভার্স। এ ইনভার্স ক্যালকুলেট করবে।
তাহলে 5টা স্টেপ ফলো করতে হবে। 1 2 3 4 5 পারবে না? আমি আশা করি সকলেই পারবে ইনশাআল্লাহ স্যার পারবো। এবং এই টাইপের কিভাবে করা হয় আমি কিন্তু তোমাদেরকে স্লাইড কি দিয়েছি কিনা জানি না, গত ক্লাসে কি কোনো স্লাইড দিয়েছিলাম? না স্যার, শুধু ভিডিও দিয়েছিলেন। ও আচ্ছা, আমি আজকে স্লাইড দিয়ে দিব। যে স্লাইড সাবমিট কোথায় করব স্যার? ইয়েস, সাবমিট কোথায় করব? সাবমিট হোয়াটসঅ্যাপে সাবমিট করবে। তাহলে স্যার যারা আগে করবে তাদেরটা দেখে তো বাকিগুলো করবে। নো প্রবলেম, তোমারটা দেখো, তুমি আগে দিলে তুমি বেনিফিট বেশি, নো প্রবলেম। প্রত্যেকের এক একটা এক এক রকম, কোনো সমস্যা নাই। ওকে স্যার, ঠিক আছে স্যার, তোমারটা ধন্যবাদ। দেখে বন্ধু করো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা তো হলো প্র্যাকটিস, দিস ইজ নট এ ফাইনাল এক্সামিনেশন। জি স্যার, এটা অনেক ভালো হবে স্যার আমাদের সবার জন্য স্যার। হ্যাঁ, আমি সবার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা করছি। তোমরা একজন আগে করবে, মনে করো কথার কথা একজন বন্ধু আছো, নাম হলো সাপোজ হিমেল। হিমেল সবসময় আগে জমা দেয়, তার মানে হিমেল সবচেয়ে পচা ছাত্র, তাই না? এটা তো না, হিমেল সবসময় আগে জমা দেয় মানে হিমেল হলো এই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, এটা হিমেলই প্রমাণ করেছে। আর দুলাল উদ্দিন সে কখনই হোমওয়ার্ক জমা দেয় না, তার মানে দুলাল এই ক্লাসের বেস্ট বয়, এটা আমরা চিন্তা করতে পারি না। কারণ না, আমি জাস্ট উদাহরণ দিলাম, তুমি দুলালকে বলিনি, just উদাহরণ দিলাম, বুঝাতে পেরেছি? অতএব আমি গত ক্লাসে বলেছি দিস হোয়াটসঅ্যাপ গ্রুপ ইজ আওয়ার ভার্চুয়াল ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কার উপস্থিতি কতটুকু সেটা সবাই জানতে পারবে। তুমি বলে বেড়াচ্ছ স্যার আমি খুব লেখাপড়া করি, কিন্তু ক্যাম্পাসে তোমার উপস্থিতি নাই, তোমার টিচার কিন্তু বুঝবে না যে তুমি উপস্থিত কিনা। এই যে ছোট্ট একটা অঙ্ক দিয়েছি, হয়তো বা 1 পৃষ্ঠা হবে, অনেকে আজকের ক্লাস শেষে জমা দিয়ে দিচ্ছ, অনেকে দেখা যাবে আগামী ক্লাসের আগে জমা দিচ্ছ, হয়তোবা অনেকে কি করবে, তোমার মোবাইল নাম্বার একটা আর বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে অঙ্কটা জমা দিয়ে দিছো, কারণ তুমি করনি, কারণ তোমার বন্ধুর আইডিটা ছিল 8 আর তোমার আইডি হলো 1, তাহলে তোমার জন্য তোমার মতো হবে, আর তুমি তো শিখোনি। না শিখলে কি হবে, বন্ধুরটা কপি করলা, কিন্তু দিন শেষে সেটা ধরা পড়ে যাবে। কিভাবে ধরা পড়বে সেটা টিচারের কাছে অবশ্যই ধরা পড়বে। আমি প্রত্যেকের রেজাল্ট গুলি আমার কাছে আছে, কারণ আমি জানি এখানে ডিফারেন্ট হলে কোন জায়গায় ডিফারেন্ট আসে, ঠিক আছে? তো সবাই এই হোমওয়ার্কটা করবে। প্রত্যেকটা হোমওয়ার্কের ডিউরেশন থাকে, ভ্যালিড ডিউরেশন টু দা নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাস পর্যন্ত। আমাদের যেহেতু ফ্রাইডে স্যাটারডে ক্লাস হয়, পরবর্তী ফ্রাইডের আগ পর্যন্ত তোমার হোমওয়ার্ক গুলি ভ্যালিড হিসাবে কাউন্ট করা হয়। আর বিশেষ করে যারা সিরিয়াস আছো, যারা বিশেষ জব টপ করো না, বাসায় আছো, ক্লাস শেষে ছোট একটা অঙ্ক বুঝতে পেরেছো, খুব দ্রুত করে ফেলতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে আর পড়াচ্ছি না, টায়ার্ড হয়ে গেছি, আমি তোমাদের কাছ থেকে ফেরত চাই।